ভারতের কলকাতায় বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এই মুহূর্তে যিনি অভিনেতা মোশাররফ করিম, তিনি এবং তার স্ত্রী আওয়ামী লীগের তোপের মুখে পড়েছে, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে, এরকম খবর রীতিমতো তোলপাড় তৈরি করেছে চতুর্দিকে। একজন সাংবাদিকের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাবৎ গণমাধ্যমে খবর এবং সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি। এনসিপি এটাতে ব্যাপক ক্ষেপেছে। এনসিপি মোশাররফ করিমকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে এই ঘটনার নানা ধরনের প্রতিবাদ করছেন। এনসিপির শীর্ষ নেতারা সরাসরি ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এনসিপি দলের পক্ষ থেকে বিভিন্ন ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন মোশাররফ করিমের যে বক্তব্য সর্বশেষ গণমাধ্যমে পাওয়া যাচ্ছে, তার স্ত্রীর যে বক্তব্য গণমাধ্যমে পাওয়া যাচ্ছে, সেখানে কিছুটা ভিন্ন সুর আমরা দেখছি। কেন ভারতে গিয়ে মোশাররফ করিমকে আক্রান্ত হতে হলো? মোশাররফ করিম কি অপরাধ করলেন? আওয়ামী লীগের চোখে এতটা খারাপ পর্যায়ে তিনি গেলেন কেন? চলুন, কি ঘটলো, কি ঘটছে, ঘটনা কতটুকু ঘটেছে, সেটা নিয়ে কত বেশি আলোড়ন তৈরি হচ্ছে, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করি। ঘটনার প্রকৃত বিষয়বস্তুটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী জুই করিম, তিনিও সু অভিনেত্রী এবং দুইজনের বন্ধনটা খুবই ভালো বন্ধন। বাংলাদেশের মিডিয়াতে মোশাররফ করিম নিজেকে এমন একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, প্রচণ্ড স্ট্রাগল করেছেন তিনি তার ক্যারিয়ারের শুরুতে। অভিনয়টা ছেড়ে দিতে চেয়েছিলেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন ক্লিক করে যাওয়ায় অনেকটা আলাদিনের চেরাকের মতো ব্যাপারটা হয়ে গিয়েছিল। তারপরের পথযাত্রাটা তার মানে আকাশচুম্বী। মোশাররফ করিম এই মুহূর্তে প্রতিদিন অভিনয়ের জন্য যে সম্মানই নিয়ে থাকেন, কিংবা একটা সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য যে সম্মানই নিয়ে থাকেন, সেই রকমের সম্মানই বাংলাদেশের এই মুহূর্তে আর দুইজন অভিনেতা হয়তো পান। এরকম অনন্য উচ্চতায় তিনি রয়েছেন। সেই মোশাররফ করিমকে আমরা দেখছি যে কলকাতায় গিয়ে আক্রান্ত হতে হলো এবং আওয়ামী লীগের রোষানলে পড়লেন। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, তারা মোশাররফ করিমকে আক্রমণ করার চেষ্টা করলেন, এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ল সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। একাধিক গণমাধ্যমের শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই, তারা কিভাবে খবরটা প্রেজেন্ট করেছে। ইনকিলাবের শিরোনামটা দেখে নিন। ইনকিলাব বলছে, কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপরে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা। ইনকিলাব যখন এটা বলছে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আরেকটি গণমাধ্যম বাংলাদেশ টাইমস, তারা বলছে কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম। এ ধরনের খবর যখন ছড়িয়ে পড়ছে, ইনকিলাব কি বলছে চলুন একটু জানি। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তার উপরে আওয়ামী লীগের সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় জুইও সাথে ছিলেন, তার স্ত্রী। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এটা নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, গত রাতে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। রাত 10টার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরী হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশাররফ করিম। ওই সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিমকে লালবদর বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এ সময় মোশাররফ করিমের সঙ্গে হাতাহাতিও হয়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে নেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ইনকিলাব বলছে যে মোশাররফ করিম কিংবা জুইয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছেন ওদিকে এনসিপি নেতা রিফাত রশিদ। ফেসবুকে এক পোস্টে তিনি লিখছেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপরে কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। তিনি আরও লিখেছেন, ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় এইটা দুই দেশের কালচারাল অঙ্গনে ভয়ঙ্কর প্রবলেম ক্রিয়েট করবে।
এটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সাথে নাটক, সিনেমা, ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন। কি হাস্যকর বক্তব্য! মোশাররফ করিম ওখানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দ্বারা আক্রান্ত হয়, তাহলে রিফাত রশিদের এই অধিকার কি আছে ভারতের সরকারকে, সরকার প্রধানকে এই ধরনের থ্রেট দিয়ে বক্তব্য দেয়া? মোশাররফ করিমের এই ঘটনা ঘটে থাকলে ভারত সরকারকে যখন আপনি এই ধরনের থ্রেট দিচ্ছেন, এই ধরনের ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন, তখন একই সময়ে তার আগে ঘটা হাসনাত আবদুল্লার দিকে যে ডিম ছুঁড়ে মারা হলো যুক্তরাজ্যে, আপনার কি সাহস আছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার? কিংবা এই ধরনের বক্তব্য কি দিয়েছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাকে আপনি মানে একেবারে টার্গেট করে বলছেন যে হাসনাতের উপরে কেন ডিম মারা হলো? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনি জবাব দেন, নতুবা যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমরা সম্পর্ক ভেঙে দেব। এ ধরনের স্পর্ধা কি আছে আপনাদের? কিংবা আমেরিকাতে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা এর আগে ইউনূসের সঙ্গে আক্তারের যে ঘটনাটা ঘটেছে সফরকালে, যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি, সেই সময় কি আপনি ডোনাল্ড ট্রাম্প কিংবা স্টারমারের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো, এই বাক্যগুলো আপনি নিক্ষেপ করতে পেরেছেন? যদি না পেরে থাকেন কিংবা না করে থাকেন, তাহলে ভারতের বেলাতে, ভারতে ঘটা ঘটনার বেলাতে এই ধরনের বক্তব্য আসছে কেন? ভারত সরকারকে টার্গেট করে এই বক্তব্য আসছে কেন? আবার তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তখন আবার এই প্রশ্নও জেগেছে যে বক্তব্যটা কতটা সত্য, কতটা মিথ্যা। কতটা সত্য, কতটা মিথ্যা, এই ব্যাপারগুলো যাচাইয়ের আগে এনসিপি, জুলাই যোদ্ধা, এরকম নানা পরিচয়ে একের পর এক মানে পোস্টার ছাড়া হচ্ছে, ফেসবুকে পোস্ট দেয়া হচ্ছে, নানা ধরনের হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমরা দেখছি যে এনসিপি একটা পোস্টার তৈরি করেছে। সেই পোস্টারে, এই পোস্টারটা দেখে নিন, এখানে বলা হচ্ছে স্ট্যান্ড উইথ মোশাররফ করিম। মোশাররফ করিমের ওই জুলাই আন্দোলনের সময় তিনি হ্যান্ডমাইকে কথা বলছেন, ওই ছবি নিয়ে এই পোস্টারটা করা হয়েছে। এই পোস্টার আবার শেয়ার দিয়েছেন ভদ্রলোক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এই পোস্টার দিয়ে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া হামলা ও হয়রানির অভিযোগ গভীর উদ্বেগের বিষয়। যে কোনো রাজনৈতিক মতভেদ ও বিরোধের নামে শিল্পী, সংস্কৃতিকর্মী কিংবা সাধারণ নাগরিকের ওপরে হামলা, হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। ভদ্র পোস্ট, বরং পাটোয়ারির পোস্টটা অনেক ভদ্র, বক্তব্যটা অনেক ভদ্র, যে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, ব্যবস্থা নিতে বলছেন, এরকম আবেদন জানানো যেতেই পারে। আবার এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে জুলাই যোদ্ধা, এই এরকম মানে জুলাই যোদ্ধা সংসদ, এরকম ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট দেওয়া হচ্ছে। দুটা পোস্ট আপনারা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং বাংলাদেশের সর্বকালের অন্যতম অভিনেতা মোশাররফ করিমের উপরে কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মানে যে হামলা, সেটা নিয়ে বলা হচ্ছে। এবং এখানে এই রিফাত রশিদের যে বক্তব্য, সেই বক্তব্যটাই সরাসরি বলা হচ্ছে, একেবারে রিফাত রশিদের এই বক্তব্যটা তুলে ধরা হয়েছে, এরকম পোস্ট দেয়া হচ্ছে। এরকম পোস্ট যখন দেয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত ব্যাপার আমরা যখন এখনো মানে তখনও পরিষ্কার হতে পারিনি, তখন এই ধরনের পোস্ট আমাদেরকে বিভ্রান্ত করবে। কিন্তু আমরা ঘটনার ভেতরে ঢুকতে গিয়ে যেটা লক্ষ্য করলাম, চ্যানেল আইয়ের এই ফটোকার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। চ্যানেল আই, সময় টেলিভিশন তারা কনফার্ম করছে। চ্যানেল আই বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঘটনাটা প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। মোশাররফ করিম চ্যানেল আইকে এই কথা বলেছেন। আবার সময় টেলিভিশন মোশাররফ করিমের স্ত্রী জুইকে উদ্ধৃত করে বলেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের কোনো ঘটনা যাচাই বাছাইয়ের আগে রিফাত রশিদরা ভারত সরকারকে হুমকি দিচ্ছে, দেখে নেওয়ার কথা বলছে। এই কথাগুলো মানে তাদের রাজনীতিই তো এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে
খুবই একটা ভালো, আমরা শিল্পাঙ্গনের মিডিয়া অঙ্গনের অনেক পরিচালক অভিনেতা তাদেরকেও সোচ্চার হতে দেখছি, এবং তারাই সোচ্চার, মানে তাদেরকেও সোচ্চার হতে দেখছি যারা এর আগে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী অভিনেতা পরিচালক তাদের নামে বিষোদ্গার ছড়িয়েছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে, কখনো কখনো আক্রমণ করিয়েছে এবং আক্রমণ করলে প্রতিবাদ করেনি। মোশাররফ করিমের এই ঘটনা যদি ঘটেও থাকে সেটা অবশ্যই ন্যাক্কারজনক, এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এর প্রতিবাদে আজকে যারা সোচ্চার হচ্ছেন, মিডিয়াতে চিহ্নিত কিছু ব্যক্তি যারা অতি সোচ্চার ভাব দেখাচ্ছেন, তারা কিছুদিন আগে অভিনেতা সিদ্দিককে যেভাবে গণধোলাই দেয়া হলো, তার শার্ট প্যান্ট ছিঁড়ে ফেলা হলো, তাকে ধরে পুলিশে দেয়া হলো, কারাগারে দেয়া হলো। পুলিশ কারাগার সেটা ঠিক আছে, তিনি দোষ করলে, মামলা থাকলে তার নামে কারাগারে যাওয়ার মতো এভিডেন্স থাকলে তিনি কারাগারে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে তার উপরে যে মব হলো তার প্রতিবাদ করেছেন আপনারা। আজকে মোশাররফ করিমের ব্যাপারে যদি উদ্বিগ্ন হতে হয়, আমরা সবাই উদ্বিগ্ন। সেদিন সিদ্দিকের ব্যাপারে যেমন উদ্বিগ্ন, তেমনি মোশাররফ করিমের ব্যাপারে আরও বেশি উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু যারা সেদিন চুপ ছিলেন, আজকে যদি তারা সোচ্চার হন তাহলে বোঝা যাবে যে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও বিভাজন রেখাটা আঁকতে চান, এবং 2024-এর এই সরকার পতনের পরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের লোকদের মধ্যে যে বিভাজন দেখা গেছে, সেই বিভাজন বাংলাদেশের 54-55 বছরের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। যাকে তাকে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে ফেসবুকে জঘন্য ভাষায় লেখালেখি করে তাকে হত্যা উপযোগী করে, মৃত্যু উপযোগী করে তোলার যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমরা সাংস্কৃতিক কর্মীদের দেখেছি। এমন পরিচালককেও দেখেছি আজকে এই মোশাররফ করিমের এই খবরটা যখন আমরা চ্যানেল আই এবং সময় টেলিভিশনের মাধ্যমে নিশ্চিত হচ্ছে যে এটা ঘটেনি, তখন তার আগে যারা ফেসবুকে পোস্ট দিয়ে এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, পরবর্তীতে আবার সেই পোস্ট ডিলিট করেছিলেন, তাদেরকে আমরা দেখেছি যে 5 আগস্টের পরে গণভবন লুটপাট করার ঘটনাকে সাদরে সম্ভাষণ জানিয়েছেন, এবং তারা নিজেও লুটপাট করেছেন এবং সেই ছবি সদর্পে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তারপরে বাংলাদেশে যত যাদেরকে মনে হয়েছে যে আওয়ামীপন্থী অভিনেতা পরিচালক, তাদেরকে হেনস্থা করার যে কর্মকাণ্ডগুলো তারা করেছেন, সেই কর্মকাণ্ডগুলো খুব একটা স্বস্তির বার্তা দেয় না। যদি বাংলাদেশের মিডিয়া অঙ্গনের, কালচারাল অঙ্গনের মানুষগুলো একদল আরেক দলকে লালবদর বলবেন, আর এক দল ফ্যাসিস্টের দোসর বলবেন, এই দলাদলি করবেন, গতকালকে সিদ্দিক আক্রান্ত হয়েছে, আজকে মোশাররফ করিম আক্রান্ত হবে, কালকে আরেকজন আক্রান্ত হবে, এই দৃশ্যগুলো যদি চলমান থাকে এবং চলমান রাখার প্রক্রিয়া যারা করছেন প্রতিনিয়ত, আমার মনে হয় যে তাদের আরও বেশি সচেতন এবং সাবধানতা অবলম্বন করার সময় এসেছে। কারণ এই বিভাজন কারো জন্যই কোনো সুখকর কিছু বয়ে আনবে না। মোশাররফ করিমের আজকের এই অবস্থান কেন? মোশাররফ করিম ওই জুলাই আন্দোলনে হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছিলেন যে এত শিশু হত্যা, এত মৃত্যু, আমি আর ঘরে থাকতে পারলাম না, ঘুম হচ্ছে না, এ ধরনের কথাই তো বলেছিলেন। মোশাররফ করিম তো বলতেই পারেন, তাই তিনি উদ্বিগ্ন হতেই পারেন, এটা তার অধিকার। এই অধিকারের জন্য তাকে আক্রান্ত হতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবার সিদ্দিকের কি অপরাধ ছিল? সিদ্দিক আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন, মনোনয়নপত্র দল থেকে কিনেছিলেন, এটাই তার অপরাধ। একজন লোক এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন, তার জন্য আপনি তার উপরে মব করবেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করবেন, মারধর করবেন, জোর করে পুলিশে ধরিয়ে দিবেন, এটা কোন ধরনের সংস্কৃতি? এটা তো ভালো সংস্কৃতি হতে পারে না। আবার যারা মোশাররফ করিমকে লালবদর বলে সমালোচনা করছেন, কিংবা এই আজকের এই আক্রান্ত হওয়ার জন্য উল্লাস প্রকাশ করছেন, তাদের যুক্তিও একটা গ্রহণযোগ্য যুক্তি আছে, এই ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে গ্রহণযোগ্য যুক্তি আছে। সেটা হচ্ছে যে যুক্তিটা আমারও পছন্দ, সেটা হচ্ছে মোশাররফ করিম ওই সময় যেমন সচেতন হয়েছিলেন যে শিশু হত্যায় তিনি ঘরে ছটফট করছেন, থাকতে পারছেন না, এই কারণে বেরিয়েছেন, তিনি সেই সময়টা ঠিক কাজটাই করেছিলেন। এটা যদি আমরা মেনেই নিই,
তো তাহলে আমরা কিছুদিন আগে মানে এখনও যেটা চলছে, হামে এখন পর্যন্ত সরকারি হিসেবেই প্রায় 700 শিশুর মৃত্যু। এই 700 শিশুর মৃত্যু মোশাররফ করিমকে একবারের জন্য উদ্বিগ্ন করলো না কেন? এই প্রশ্ন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা করেন। সেই প্রশ্ন করার অধিকার কিন্তু তাদের রয়েছে। এই সময়ও যদি মোশাররফ করিম উদ্বিগ্ন হতেন, তাহলে তার নিরপেক্ষ অবস্থানটা বজায় থাকতো এবং তিনি যে সর্বজন স্বীকৃত একজন আইডল, অভিনয়ের দিক থেকে আইডল, সেটা একটা দারুণ মাত্রা পেত। এই দারুণ মাত্রাটা আমাদের সমাজে প্রয়োজন। যেমন আমরা দেখেছি যে আজকে মোশাররফ করিমের এই ঘটনায় যারা উদ্বিগ্ন হচ্ছেন, তারা কিন্তু শিল্পকলায় যখন দেশ নাটকের শো বন্ধ করে দেয়া হয় তখন উদ্বিগ্ন হয়নি। শিল্পকলায় যখন জুলাই আন্দোলনকে সমর্থন করা মামুনুর রশিদকেও ফ্যাসিস্টের দালাল দোসরের ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ডিম মারা হয় সমাবেশে, তখনও কিন্তু তারা উদ্বিগ্ন হয়নি। তখন মামুনুর রশিদকে ওই ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছেন, কিন্তু সেই মামুনুর রশিদও জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে সেটার প্রতিবাদ করেছিলেন। আমরা যে পথে আছি সেই পথটা কোনো ভালো পথ না, সুস্থ পথ না। সেই পথ আমাদের পাল্টাতে হবে এবং ইনক্লুসিভ পরিবেশ, অন্তত যেটা রাজনীতিতে নেই, সেই পরিবেশটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে আনতে হবে। নতুবা আরও বড় বড় বিপদ অপেক্ষা করছে দুই পক্ষের জন্যই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।